মর্নিং স্টুডেন্টস, তোমাদের মধ্যে যারা একটু আড্ডাবাজ টাইপের তারা নিশ্চয়ই দেখেছো যে পাড়ার মধ্যে এমন কোনো না কোনো সিনিয়র দাদা থাকে যে দেখবে মানে সবকিছু জানে, মানে অনেক বিষয় নিয়ে অগাধ নলেজ, কিন্তু আলটিমেটলি মানে খুব ভালো চাকরি হয়তো পায়নি বা খুব ভালো ব্যবসাপাতি করে উঠতে পারেনি, বা মানে কি বলবো, মানে সোজা কথায় আমরা যেটাকে নিজের পায়ে দাঁড়ানো বলি সেইটা হয়তো করতে পারে, মানে করে উঠতে পারেনি সে, কিন্তু আলটিমেটলি তোমাদের মানে জগতে সে একটা বিশাল নলেজেবল দাদা হিসেবে পরিচিত। এরকম আছে অনেকে। সো তোমরা কোনোদিন ভেবে দেখেছো যে কেন এরকম হলো, যে তার তো অগাধ নলেজ, তাও সে কেন জীবনে সেরকম কিছু একটা করে উঠতে পারেনি? তার কারণ একটাই, সে গীতা পড়েছে, ঠিক আছে, কিন্তু গীতার যে বাণীগুলো বা গীতার যে সারাংশ, সেই সারাংশটাকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে মানে করতে পারেনি আর কি, ইমপ্লিমেন্ট করতে পারেনি। এটাই হচ্ছে মেন কারণ। এটা আমি রূপকভাবে বললাম, মানে সোজা কথায় তার প্রচুর পড়াশোনা আছে, প্রচুর নলেজ সে গ্রহণ করেছে বিভিন্ন মাধ্যম দিয়ে, তার প্রচুর নলেজ আছে, কিন্তু সেই নলেজগুলোকে সে ইমপ্লিমেন্ট করেনি, সোজা কথায় নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেনি, বা সেই যেটা সে বলছে বা যেটা সে ভাবছে সেটা সে নিজে মানছে না। এই প্রবলেমটা কিন্তু মানে ভীষণভাবে দেখা যায়, এবং এই জিনিসটা কিন্তু মনে রাখবে যে ভবিষ্যতে যত দিন যাবে তত কিন্তু যদি এই টাইপের দোষ তোমার থেকে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমারও কর্মজীবন কিন্তু কখনোই খুব একটা ভালো হবে না। একটা জিনিস মাথায় রাখবে যে নলেজ নেওয়াটা এখন খুব ইজি হয়ে গেছে। নলেজের সোর্স প্রচুর জায়গায় রয়েছে চারিদিকে, এবং ফ্রি বলতে পারো। তথ্য ভাণ্ডার যেটাকে নলেজ, সেটা এখন মানে আজকের যে ইন্টারনেটের যুগে একদম ফ্রি হয়ে গেছে, এবং যে যখন যে নলেজটা চায় সেটা সে গ্রহণ করতে পারে। কিন্তু মেন প্রবলেমটা যেখানে কম্পিটিশানটা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে সেই নলেজটাকে কে কতটা কাজে লাগাতে পারছে, কতটা প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারছে, সেটা হচ্ছে মেন ব্যাপার। গীতায় যেটা বলেছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না, এটা তো গীতারই বাণী। সো গীতা ভালো, গীতা পাঠ ভালো না ফুটবল খেলা ভালো, মানে মানে একদম আননেসেসারি একটা মানে তর্ক। এটা অ্যাকচুয়ালি বিবেকানন্দ বলেছিলেন অন্য কারণে, যে যে ওই যেটা আমি যে কারণে বলছি, যে শুধু তখনকার দিনে হয়ে গেছিল কি হিন্দু সমাজে বা ইয়ং জেনারেশনে, মানে তারা পড়াশুনো, বসে বসে পড়াশুনো এইগুলো বেশি করতো, কিন্তু খেলাধুলো বা সেই মানে একটা উদ্যম নিয়ে একটা কোনো ব্যবসা স্টার্ট করা, এই সবগুলোর কথা সে ভাবতই না। কর্মকে ভয় পেত, বসে বসে শুধু পুঁথিগত বিদ্যা আরোহণ করতো, এবং আলটিমেটলি সেই কোনো না কোনো কেরানি বা কোনো চাকরির জগতে ঢুকে যেত। নিজে কিছু করব, নিজে কিছু মানে প্রতিষ্ঠান গঠন করব, এই টাইপের উদ্যম ছিল না। এবং সেই জন্যই কিন্তু বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠাচ্ছে ফুটবল খেলা ভালো। মানে সোজা কথায় বলতে চাইছেন কি, যে পড়াশুনো অনেক হয়েছে, এবার সেটাকে কাজে লাগাও, লাইফে নেমে পড়ো, লাইফে নেমে যাও, মানে জীবন যুদ্ধে নামো, নেমে কিছু একটা বানাও, কিছু একটা তৈরি করো, কোনো ব্যবসা শুরু করো, কোনো ভালো প্রতিষ্ঠান শুরু করো। মানে মানে সোজা কথায় মানে তখনকার দিনে এমনিতেও আবার ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন বিপ্লব চলছিল, তো সেইগুলোতেও উনি আহ্বান করেছিলেন। তো এই পুরো যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের জগতে মানে নেমে পড়তে বলেছিলেন বিবেকানন্দ, কারণ উনি নিজে গীতাটা ভালো করে পড়েছিলেন। বিবেকানন্দ হচ্ছে গীতা আমার মনে হয় না খুব কম লোকই বেশি পড়েছেন এবং উপলব্ধি করেছেন, যে কারণে বিবেকানন্দ এই জিনিসটা করেছেন। বিবেকানন্দের নিজের জীবনের কথা ভাবো, উনি সারাটা জীবন ওনার যে কর্মকাণ্ড সেটা আজকের মানে 100 বছর পার হয়ে গিয়েও কিন্তু প্রত্যেকের মনে মনে রয়েছে, এবং চোখের সামনে আমরা দেখতেও পাই ওনার যে বিখ্যাত প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন, তো সেইগুলো দেখতে পাই। তো ওনার কর্মকাণ্ডের জন্যই তো এটা হয়েছে না। তো সেই কর্মকাণ্ডটা উনি করতে পেরেছেন কারণ ওনার মধ্যে সেই জ্ঞান ছিল, এবং সেই জ্ঞানটাকে উনি কাজে লাগিয়েছেন। তো তোমরা এখন স্টুডেন্ট, তোমরাও যদি ভাবো যে শুধু বই পড়বো পাস করার জন্যে, শুধু যেভাবেই হোক এক্সামে একটু ভালো রেজাল্ট করতে হবে, তার জন্য আমি যেটুকু পড়লাম, আলটিমেটলি তারপরে সেটা ভুলে গেলাম, এমনটা যদি করে থাকো, বা এমন কোনো নলেজ নিয়ে থাকো যেটা ভবিষ্যতে হয়তো কর্মজগতে খুব একটা চাহিদা থাকবে না, তাহলে কিন্তু মানে ভীষণ মানে বড় ভুল করবে। এমন নলেজ গ্রহণ করো
যে নলেজগুলো ভবিষ্যতে কর্মজগতে তোমার কাজে লাগবে, এমন নলেজগুলো বর্জন করো বা সেইগুলো নিও না, মাথার মধ্যে রেখো না। কারণ আমাদের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে, সেই ব্রেনের ক্যাপাসিটিতে যদি মানে দরকারের চেয়ে অদরকারের নলেজ বেশি থাকে, তাহলে কিন্তু তুমি সেই নলেজগুলোকে নিয়ে খুব একটা কাজ করতে পারবে না। প্রথম কথা এটা। আর সেকেন্ড হচ্ছে, শুধু নলেজ নিয়ে গেলে হবে না, তথ্য ভান্ডার হয়ে উঠলে হবে না। তোমার চেয়ে অনেক বেশি তথ্য ভান্ডার, তুমি যত বড়ই তথ্য ভান্ডার তোমার ব্রেনে রাখো, তোমার চেয়ে কয়েকশো গুণ বেশি তথ্য ভান্ডার একটা ছোট্ট কম্পিউটারের মধ্যে, তোমার মোবাইলের মধ্যে থাকবে, আছে। সুতরাং বারবার একটা কথাই আমি বলছি, যে নলেজ যেমন গ্যাদার করাটা কাজ, তার সাথে সাথে সেটাকে ইমপ্লিমেন্ট করা। মানে তুমি যেটা পড়ছো, তুমি যে জ্ঞানটা নিচ্ছ, দেখো ক্লাস 10 অবধি মোটামুটি জেনারেল সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করানো হয়, এবং এটা খুব দরকারি আমি এই জন্যই মনে করি, কারণ ওভারঅল সমস্ত বিষয়তেই অল্প অল্প জ্ঞান থাকাটা প্রতিটা মানুষের দরকার। সেই জন্য ক্লাস 10 অবধি একটা জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করা হয়। তারপর থেকে কিন্তু বিভিন্ন লাইন ভাগ হয়ে যায়, সায়েন্স, আর্টস, কমার্স, এইভাবে। আবার অনেকে ইঞ্জিনিয়ারিং লাইনেও চলে যায়, পলিটেকনিক কোর্স যেটা মাধ্যমিকের পর ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং লাইনে চলে যায় পলিটেকনিক, এবং পলিটেকনিক করার পর তারপরে অনেকে ডাইরেক্ট চাকরি পেয়ে যায়, বা নিজে কোনো মানে ছোটোখাটো ওয়ার্কশপ মানে তৈরি করে এবং একটা বিজনেস বা স্টার্ট আপ শুরু করে। কারণ পলিটেকনিক এমন প্র্যাকটিক্যাল একটা কোর্স, যে কোর্সটা করার পর একটা স্টার্ট আপ খুব ইজিলি করা যায়, যদি তার সে যদি সেরকম উদ্যমী হয়। ওই যেটা বললাম, সে যদি সেই যে নলেজটা সে পড়াশোনার মাধ্যমে পেয়েছে সেটা যদি কাজে লাগাতে সে উদ্যোগী হয়, তাহলে পলিটেকনিক কোর্স করার পর কোনো ওয়ার্কশপ স্টার্ট করা বা কোনো ছোটোখাটো বিজনেস স্টার্ট আপ শুরু করা কোনো ব্যাপারই নয়। আবার অনেকে ভালো জায়গায় চাকরিও পেয়ে যায়, এবং চাকরির এক্সপিরিয়েন্সটাও নেয়, 2-3 বছর 4 বছর কাজ করে চাকরির এক্সপিরিয়েন্সটা নিয়ে তারপরে হয়তো ওয়ার্কশপ স্টার্ট করে। আর অনেকে আছে আরও পড়াশোনা করতে যায়, তারা করে কি বিটেকে অ্যাডমিশন নিয়ে নেয়, পলিটেকনিক করার পর বিটেক সেকেন্ড ইয়ার থেকে অ্যাডমিশনটা নিয়ে নেয়, এবং আলটিমেটলি বিটেক কমপ্লিট করার পর হয় ভালো জায়গায় চাকরি করে, অথবা ওই যেটা বললাম, যে যদি উদ্যমী হয় এবং তার যদি ম্যানেজমেন্ট করার যে পাওয়ার সেটা থাকে, তাহলে সে নিজেই একটা বিজনেস স্টার্ট করে। সো কিন্তু অনেকেই আছে আবার এই সমস্ত পড়াশুনো করেও খুব একটা কিন্তু জীবনে করতে পারে না, না ভালো চাকরি পাচ্ছে, না কোনো একটা স্টার্ট আপ শুরু করতে পারছে, কিছুই করতে পারছে না। তার কারণ একটাই, যে সে পড়াশোনাটা করেছে এবং সে হয়তো পাস করে গেছে। আমরা ভাবি যে একটা বিটেক ইঞ্জিনিয়ার, দেখ বিটেক ইঞ্জিনিয়ার, অথচ চাকরি পায়নি, কিছুই করতে পারছে না, বা চাকরি পেলেও সেরকম ভালো কোয়ালিটির কিছু পাচ্ছে না, এবং বছরের পর বছর ঘুরে গেছে, তাও ওই সেম লেভেলে পড়ে আছে। এরকম উদাহরণ হয়তো আছে তোমাদের চোখের সামনে। তার কারণ একটাই, সে ওই নলেজটা নিয়েছে, সেই নলেজটাকে সে তার নিজের জীবনে কাজে লাগাতে পারেনি। পুঁথিগত বিদ্যাটা শুধু নিয়েছে পাস করার জন্য, তো পাস করে গেছে, কিন্তু আলটিমেটলি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যে নলেজটাকে কাজে লাগানোর যে ব্যাপারটা, সেই জায়গাটাই কিন্তু সে ফেল করে গেছে। এটা গেল মাধ্যমিক অবধি। এবার ধরো যারা 12-এ পড়ছো, 12-এ ধরো সায়েন্স নিয়ে পড়ছো যারা, তাদের বেশ বেশ অনেকগুলো মানে দিক খোলা থাকে। যেমন কি সায়েন্সে যারা স্টুডেন্ট, তাদের প্রথমেই যারা আমি জানি সায়েন্সের অনেক স্টুডেন্টদেরই ডাক্তারি অথবা ইঞ্জিনিয়ারিং পড়ার একটা ভীষণ ইচ্ছে থাকে অনেকেরই। তো বিটেক যারা ইঞ্জিনিয়ারিং করতে চায়, তারা বিটেক অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করে বিটেক কলেজগুলোতে, এবং যারা ডাক্তারি করতে তারা এমবিবিএস যে কলেজগুলো সেগুলো অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করে, এবং বিভিন্ন যে এন্ট্রান্স এক্সাম সেগুলোর জন্য নিজেকে প্রিপারেশন নেয়। আবার যারা ধরো, আবার অনেকে থাকে যারা একদম পিওর সায়েন্স নিয়েই পড়াশোনা করতে যায়, বা ভবিষ্যতে রিসার্চ সায়েন্টিস্ট টাইপের হতে চায়, তারা বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিএসসি ইন মাইক্রোবায়োলজি এই টাইপের রিসার্চ ওরিয়েন্টেড কোর্স নিয়ে পড়াশোনা করে। আবার অনেকে থাকে কি সায়েন্সে পড়ছে, কিন্তু তাও হয়তো ক্রিয়েটিভ মাইন্ডেড এবং একটু মানে কি বলবো, মানে আর্টিস্টিক মনোভাবাপন্ন, ভালো কথা বলতে পারে, অ্যাঙ্করিং করতে ভালোবাসে, এই টাইপের লোকজন আবার বিএসসি ইন মিডিয়া সায়েন্সের দিকে চলে আসে। এবং বিএসসি ইন মিডিয়া সায়েন্স এমন একটা কোর্স যেটা কিন্তু আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো লাইন থেকে এসে স্টুডেন্টরা গ্র্যাজুয়েশন যখন করবে তখন এই কোর্সটা সে চয়েস করতে পারে। আবার ধরো সায়েন্স ছাড়া অন্যান্য যে স্ট্রিমগুলো, আর্টস বা কমার্স থেকে যে স্ট্রিমগুলো আসছে, সেখান থেকে যেসব স্টুডেন্ট আছে তারা বিবিএ কোর্সটা চয়েস করে অনেকে। যারা বিবিএ তো এমন একটা কোর্স যেটা করার পর কেউ যদি ভাবে আমি একটা স্টার্ট আপ শুরু করবো, সে যদি ঠিকমতো পড়াশুনো করে থাকে, তার যদি সেই স্কিল সেট সে যদি ডেভেলপ করে থাকে, তার যদি সফট স্কিল ডেভেলপ হয়ে থাকে, ডেভেলপ অটোমেটিক্যালি হয় না, তাকে করতে হবে, সেই জিনিসটা যদি সে করে থাকে, তাহলে অবশ্যই সে কিন্তু আলটিমেটলি দেখা যাবে বিবিএ কোর্সটা কমপ্লিট করার পর একটা স্টার্ট আপ শুরু করেছে। কারণ বিবিএ কিন্তু এমবিএরই ব্যাচেলার ভার্সন বলতে পারো।
আবার অনেকে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এই টাইপের কোর্স বেছে নেয়, অনেকে ব্যাচেলর অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এই টাইপের কোর্স বেছে নেয়। এই প্রত্যেক মানে বিবিএ, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বা বিটিটিএম, এই প্রত্যেকটা কোর্সই কিন্তু যে কোনো স্ট্রিম থেকে এসে, এবং বিএসসি ইন মিডিয়া সায়েন্স যেটা বলেছিলাম, এই 4টে কোর্সই কিন্তু যে কোনো স্ট্রিম থেকে এসে করা যায় ক্লাস 12-এর পর, এবং 4টেই ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি কোর্স। এবং এই কোর্সগুলো করার পরে যে স্কিলসের তাদের মানে তৈরি হয়, সেইগুলোকে ইউজ করে তারা শুধু যে বিভিন্ন এমএনসিতে চাকরি পেতে পারে তা নয়, তার সাথে সাথে নিজেরা স্টার্ট আপ শুরু করতে পারে। অনেকে আছে যে না আমি আমার স্কিলসের আছে, আমি হয়তো স্টার্ট আপ করতে পারি, কিন্তু তাও আমি কিছুদিন চাকরি করব। তো এই সমস্ত কোর্সগুলো যে সমস্ত কলেজে করা হয়, তাদের মধ্যে কিছু কিছু ভালো কলেজ এমনও আছে যেখানে ভালো প্লেসমেন্ট দেওয়া হয় এই সমস্ত কোর্স করার পর। এগুলো যেহেতু প্রফেশনাল ডিগ্রি কোর্স, এই কোর্সগুলো কমপ্লিট করার পরেই ভালো এমএনসিতে কিন্তু চাকরির সুযোগ হয়। এবং এই কলেজের যারা ট্রেনিং প্লেসমেন্ট সেলে আছেন, তারা কিন্তু বিভিন্ন এমএনসির সঙ্গে র্যাপো করে তাদেরকে নিয়ে এসে বিভিন্ন জব ফেয়ারের অ্যারেঞ্জমেন্ট করে বা বিভিন্ন ক্যাম্পাস প্লেসমেন্টের আয়োজন করে, ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করে, এবং করে আলটিমেটলি স্টুডেন্টদের সুযোগ দেয় যাতে তারা নিজেদের স্কিল সেট এবং নিজেদের নলেজকে ইউজ করে সেই ইন্টারভিউটাকে ক্র্যাক করে তারা যাতে জবটা পেতে পারে ডাইরেক্ট। এবং অনেকে আছে কি ওই জবটাকে নিয়ে, জবের যে সুযোগ, যদি জব পেয়ে যায়, জবের সুযোগটাকে নিয়ে 2-3 বছর 4 বছর সেখানে চাকরি করে আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করে এবং তারপরে হয়তো স্টার্ট আপ শুরু করে। সো আলটিমেটলি শুধু তোমার নলেজ থাকলে হবে না। তুমি নিশ্চয়ই জানো, একটা সামান্য চাকরি পেতে গেলেও তোমায় কিন্তু লোককে বোঝাতে হবে যে তুমি কি জানো। তোমাকে চাকরির জন্য যে ইন্টারভিউ বা এক্সাম, সেইগুলো এই জন্যই নেওয়া, আর কিছুই নয়। যে তুমি আদৌ ব্যাপারটা জানো, মানে সেইটা শুধু জানো সেটাকে বোঝাতেও তোমাকে হবে, মানে তোমাকে এক্সপ্রেসও কিন্তু করতে হবে। তুমি জানলেই শুধু হবে না, তুমি জেনে বসে আছো, এবং সেটাকে এক্সপ্রেসও করতে হবে, তবেই কিন্তু তুমি আলটিমেটলি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। এটা গেল প্রাথমিক দিক। এবার ধরো তোমার এক্সপ্রেস করতে পারো, কিন্তু তুমি ধরো কাজ করতে পারো না আলটিমেটলি, তাহলে হয়তো দেখা যাবে যে তুমি হয়তো চাকরিটা পেয়ে গেলে, যেহেতু তুমি এক্সপ্রেস করতে পেরেছিলে, তুমি চাকরি পেয়ে গেলে, কিন্তু কাজের জগতে গিয়ে তুমি বিশাল কিছু করতে পারবে না। কারণ তুমি হয়তো ওই যেটাকে শিখেছো, যেটা জানো, সেটাকে কাজে করে দেখাতে পারো না। যে কারণে কর্মজগতে, যদি অনেকে ভাবে যে কর্মজগতে একবার ঢুকে গেলেই বোধহয় অটোমেটিক্যালি দিনকে দিন মাইনে বাড়তে থাকবে বা পদোন্নতি হতে থাকবে, না। তোমাকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, বিশেষ করে প্রাইভেট যে কর্পোরেট সেক্টর, সেগুলো যদি তুমি চাকরি করো, ভালো স্যালারি হয়তো পাবে, কিন্তু স্যালারি আরও বাড়ানোর জন্য, নিজের প্রমোশন করার জন্য, এবং নিশ্চয়ই জানো আজকে কম্পিটিশনের যুগ, সেখানে ভয়ঙ্কর কম্পিটিশন আছে। অনেকে ভাবে চাকরি পেয়ে গেলেই সব যুদ্ধ শেষ, একবারে অটোমেটিক্যালি সব কিছু অটোমেটিক্যালি হবে, তা না। সেখানে কিন্তু নতুন একটা কর্মজগতে তুমি ঢুকবে, এবং সেখানে একটা নতুন যুদ্ধ শুরু হবে। সেখানে কি না, তোমাকে প্রতিদিন বা প্রতি মাসেই তোমার যে পারফরমেন্স, সেটাকে আগের মাসের চেয়ে বেটার করার চেষ্টা করতে হবে, নতুন কিছু করার চেষ্টা করতে হবে। যে কাজটা করছো সেটা তো নিখুঁত করতেই হবে, আরো বেটার ভাবে করার চেষ্টা করতে হবে, আরো নতুন কিছু করার চেষ্টা করতে হবে, তবেই তুমি আর 10 জনকে ছাপিয়ে আমি বলবো না, আমি সবসময় মনে করি যে কাউকে পিছনে ফেলে নিজেকে উপরে উঠতে হবে তা নয়। তুমি নিজেই নিজের আগের দিনের তুমি নিজের সঙ্গে তুমি এগিয়ে থাকার চেষ্টা করো। সোজা কথা, মানে আগের দিন তুমি যা ছিলে, আজকের তুমি, মানে এই দুটো তুমির মধ্যে কম্পিটিশন চলবে, অন্য কারোর সঙ্গে নয়। তো যাই হোক, আলটিমেটলি তুমি যদি এইভাবে ভালো পারফরমেন্স করো, তুমিই দেখবে যে আস্তে আস্তে তোমার পদোন্নতি হবে বা তোমার স্যালারি হাইক হবে, তোমার ইনকাম বাড়বে। এবং তারপরে যদি তুমি সমস্ত এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করে আলটিমেটলি কোনো স্টার্ট আপ শুরু করো, সেই বিজনেস যদি রান করাতে পারো, তাহলে তো বেস্ট অফ দ্য বেস্ট। ওকে, সো আমার এই ভিডিওর মেন বক্তব্য এটাই যে শুধু নলেজ নিয়ে নেবো এমন কোনো কোর্স না করে, যে শুধু যেখানে পড়তেই হবে, আলটিমেটলি শুধু পড়ে যেতে হবে, মুখস্থ করতে হবে। এবং যদি তোমাদের ভবিষ্যতে মানে সত্যিকারের কোনো ডাইনামিক কাজ করার ইচ্ছে থাকে, ভালো জায়গায় চাকরি করার ইচ্ছে থাকে, বা ভালো একটা স্টার্ট আপ করার ইচ্ছে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই এমন কোনো কোর্স করো যে কোর্সটা যে স্কিল সেট, সেটাকে কাজেও তুমি মানে কাজে লাগাতে পারবে। যে স্কিল সেটটাকে তুমি কাজে লাগিয়ে মানে নিজের প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে, সোজা কথা। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি তুমি নিজের মানে
সম্বন্ধে এখনও স্কেপটিক্যাল থাকো এবং মানে স্থির করতে না পারো যে কোন কোর্সটা তোমার করা উচিত, এই নিয়ে কোনো যদি অ্যাডভাইস চাও আমার থেকে, তাহলে ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি অবশ্যই তোমার সঙ্গে কথা বলে তোমাকে সাজেশান দিয়ে দেবো যে আমার মতে তোমার কোন কোর্সটা করা উচিত। খুব ভালো থাকবে, টাটা।